নমস্কার, আপনারা দেখছেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আজকে আমাদের এই অনুষ্ঠান ঘণ্টাখানেক বিটিনের সঙ্গে শীর্ষক অনুষ্ঠানে আর রয়েছি আমি সোমশিখা, এবং আমার সাথে রয়েছে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্যতম একজন সর্বভারতীয় সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী মহাশয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্টুডিওতে। আমরা জানি আপনি আপনার পুরো জীবনটাই কর্মচারী ফেডারেশনের জন্য দিয়েছেন। আপনি যখন কাজে নিয়োগ ছিলেন তখনও আপনি পুরোপুরি কর্মচারীদের জন্য নির্যাতন হোক তাদের সাথে বা সবসময় আপনি তাদের সাথেই ছিলেন, আমরা দেখে এসেছি। এবং এখনও আপনি সম্পাদক হওয়ার পরেও আপনি তাদের সাথে রয়েছেন, সবসময় আমরা দেখছি। তো সেই এক্সপিরিয়েন্সটার ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে বলেন। দেখুন, আমার যে চাকরি জীবনটা, চাকরি জীবন থেকে আমরা শুরু করলাম 1986 ইংরেজিতে। চাকরিতে প্রবেশ করার পর থেকেই আমার যেমন মনে হলো যে নিম্নস্তরে যারা কর্মচারীরা আছেন এদের উপর একটা আক্রমণ সব সময় হয়, এবং তার প্রতিবাদ করার ঠিক রাস্তা, সেই সুযোগও বা মঞ্চ, সঠিক মঞ্চ যেন তারা খুঁজে পায় না। তো আমি আমার ছাত্র জীবন থেকেই একটু অন্যায়ের বিরুদ্ধে লড়ার একটা মানসিকতা ছিল, এবং আপোষহীন সংগ্রাম। আমরা দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, আপোষহীন সংগ্রাম করেছেন, আমার আদর্শ। তো আমি ধীরে ধীরে যে ছাত্র জীবনটা আমার ওই ছাত্র রাজনীতি আমি করেছি, হয়তো আপনারা জানেন কি না জানি না। তো বরাক উপত্যকা সংগ্রাম সমন্বয় কমিটির আমি কাছাড় জেলার সভাপতি ছিলাম। বরাক উপত্যকার আমি ছিলাম একজন কনভেনার। আমি আমার যে রাধামাধব কলেজ, সেই রাধামাধব কলেজের ছাত্র মজলিসের আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমি 2 বছরের সহসভাপতিও ছিলাম। আমি এই সরকারি উচ্চতর মাধ্যমিক যে বিদ্যালয়, সেখানে ম্যাগাজিন সেক্রেটারিও ছিলাম। তোমার ছাত্র জীবনটাই একটা লড়াকু মনোভাব। হ্যাঁ, আর আমি কোনোদিন হারিনি। এই যে আমি বললাম লড়েছি, সম্পাদক হয়েছি, সভাপতি হয়েছি, আমি কিন্তু কোনোদিন হারিনি। আর আরেকটা জিনিসকে আমি না শব্দটা শুনতে ভালো পাই না। কেউ আমাকে না বলুক, সেটা এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এমন কিছু আমি বলবো না কাউকে যার বিরুদ্ধে আমাকে না শুনতে হয়। তো চাকরিতে প্রবেশ করার পর যখন দেখলাম, তখনও কিন্তু আমি একদিকে আমি ছাত্র, একদিকে আমি চাকরিজীবী। আমি চাকরি মানে পড়াশোনা থাকা অবস্থাতেই আমি কিন্তু চাকরিতে এসেছি। তো সেই যে ছাত্র জীবনের যে একটা প্রতিবাদী মনোভাব, সেটা তখনও আমার আছে। সেটা সবাইকে নিয়ে বললাম যে এই যে চলছে, যে প্রসেসটা যেটা চলছে, কর্মচারীদের সঠিক সময়ে পদোন্নতি না পাওয়া, কর্মচারীদের দাবি নিয়ে মোটেই চিন্তাধারা না করা হাই অফিসিয়ালদের, এর বিরুদ্ধে লড়াটা প্রয়োজন। তখন আমি আমার যে মাদার ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট, যদিও আমি ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একজন সম্পাদক, আমার মাদার ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমার যারা সিনিয়ররা ছিলেন তখন, আমি তাদেরকে নিয়ে কিছু আলোচনা করলাম। তখন বললো যে আমাদের একটা সংগঠন আছে, এদের কোনো নেই, কোনো কাজকর্ম নেই, হ্যাঁ, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত। ঠিক আছে, আপনি যখন বলছেন আমরা একটু আলোচনায় বসতে পারি। ওই যে আলোচনায় বসলাম, নরসিং হায়ার সেকেন্ডারি, আমার মনে আছে, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আলোচনায় বসেছিলাম। আর ওই সেই 90 ইংরেজির কথা বলছি আমি। আর ওখানেই আমাকে 90 ইংরেজির জুন মাসের 7 তারিখ, ওখানেই তারা আমাকে সাধারণ সম্পাদক বানিয়ে দিল। যে ঠিক আছে, ওটাকে চালিয়ে যান, আপনার যখন কর্মচারীদের কিছু করার ইচ্ছে আছে, আমরা তো মোটামুটিভাবে একটা জায়গা পাচ্ছি না। ঠিক আছে, তো আমি ওই 90 ইংরেজিতে জুন মাসের 7 তারিখ আমি যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে সাধারণ সম্পাদক হলাম, আজও আছি কিন্তু। আর আসাম রাজ্য কর্মচারী ফেডারেশন হচ্ছে গিয়ে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটা অ্যাফিলিয়েটেড বডি। আর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং যে অ্যাসোসিয়েশনটা হচ্ছে আসাম রাজ্য কর্মচারী ফেডারেশনের একটা অ্যাফিলিয়েটেড বডি। সেই সুবাদে পিএইচের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আমি আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মঞ্চে যাওয়ার সুযোগ পেলাম। একটা সম্মানজনক স্থান সেটা। এবং সেখানে গিয়ে আমি উত্তর আমার কর্মের মধ্য দিয়ে আমি অর্গানাইজিং সেক্রেটারি, আসামের অর্গানাইজিং সেক্রেটারি আসাম স্টেট এমপ্লয়িজ ফেডারেশনের, তারপর অন্যতম সম্পাদক, অনারারি সভাপতি। এখন কিন্তু আমি
আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে কিন্তু বর্তমানে আমি সাধারণ সম্পাদক। এবং পিএইচির যে জয়েন্ট কমিটি যেটা আছে, আপনি তো শুনেছেন কিনা জানি না, আপনারা জানেন কিনা জানি না, যে আমি কিন্তু ইতিমধ্যে অবসর গ্রহণ করেছি 31 জানুয়ারি। কিন্তু যেহেতু আমি অবসর গ্রহণে যাচ্ছি, ডিসেম্বর মাসে আমাকে রাখার জন্য আমার সংগঠন, এটা বাড়তি পাওনা আমার, আপনি বলেছেন যে আমার অভিজ্ঞতা কী, তো এটা বাড়তি পাওনা যে আমাকে রাখার জন্য তারা আমাদের যে নিজস্ব একটা ক্লাবের যেমন একটা সংবিধান থাকে, ভারতবর্ষের সংবিধান আছে, একটা ভারতবর্ষের সরকারের একটা সংবিধান আছে, সংবিধানের বাইরে তো কিছু চলে না, ঠিক সেমনি একটা যে কোনো সংগঠনের একটা সংবিধান, নিয়ম নীতি, নিয়মাবলী থাকে। সেই নিয়মাবলীতে আমাদের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীকে পরিবর্তন করে বলে যে কোনো রিটায়ারমেন্টে যদি কেউ যায় এবং সে ডিপার্টমেন্টের কর্মী হয়, রিটায়ারমেন্টে তাকে আজীবন সভাপতি বিষয়ে তারা রাখতে পারে। সেটা একটা মানে আমার যে এত বছরের যে ওদের সঙ্গে থেকে আমি তো কিছু করতে পারিনি, এত বছর যে ওদের সঙ্গে থাকলাম, সঙ্গে থেকে কাজ করলাম, আমি যেন একটা বাড়তি উদ্দীপনা পেলাম, এবং এই সম্মানটা ওরা যে দিয়েছে তার জন্য আমি সারা জীবন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে সর্বস্তরের যে কর্মচারীরা আছে আমি কিন্তু তাদের কৃতজ্ঞ তাদের কাছে। আর আমি কিন্তু এমনিতে এই জায়গায় আসিনি, আমার কিন্তু মোটেও পথটা কিন্তু মোটেও মসৃণ ছিল না, এই জায়গাতে এসেছি। আপনারা জানেন যে সরকারের বিরুদ্ধে লড়াই, এটা স্বাভাবিক যে আমাদের দাবি, যেমন আজকে যে হারে ডিএ দেওয়া হয়, যে বেতন ভাতা যেগুলো দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের, সেটা তো বাজার দরের সঙ্গে যে সামঞ্জস্য রেখে দেওয়া হয় না। দেখবেন আমরা একই বাজার, অথচ দেখবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এক ধরনের এক বেতন, ব্যাংকিং কর্মচারী এলআইসি কর্মচারীদের এক বেতন, রাজ্য সরকারি কর্মচারীদের এক ধরনের বেতন, বাজারটা কিন্তু এক। আপনি যদি বাজারে গিয়ে আজকে ধরেন একটা আলুর কথাই আমি বলছি, আজকে আমি এই বাজারে থেকে যে আলুটা যে টাকায় কিনবো 20 টাকা ধরে যদি কিলো কিনি, কেন্দ্রীয় সরকারের কর্মচারী 20 টাকাই কিনবে, তার জন্য 25 টাকা না। ব্যাংক এলআইসি কর্মী বা একেবারে যিনি দিনমজুরি সেও কিন্তু সেই দামেই কিনবে। তো আমরা শুধু আমার কথা বলছি না, আমাদের ধারণা যে প্রত্যেক জনের আমাদের একটা মিনিমাম আজকের দিনের কথা বলছি আমি, যে আজকের দিন যে সরকার যে কোনো লোকের একটা পরিবারের ভাগ হয় কীভাবে, যে একটা পরিবার তার স্বামী স্ত্রী এবং তার উপর নির্ভরশীল 2জন সন্তান সন্ততি নিয়ে একটা পরিবার। তো একটা পরিবারের আমাদের দেশের কথা বলছি, পাশ্চাত্য দেশের তো অন্য কথা। তো আমাদের দেশের পরিবারের গণ্ডি একটু প্রশস্ত। তো আমাদের যে এই যে 3 জনের পরিবারকে যদি আমরা হিসেব করি, 3 জন মানে 2জন মাইনরে 1জন আর অ্যাডাল্ট 2জন, তাহলে আজকের দিনে মিনিমাম 26,000 টাকা যে কোনো পরিবারের আয় হওয়া উচিত। এবং সেই আজকের দিনে তার বিভিন্ন কারণ আছে, যে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সে যে হিসেব হয়, অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স তো এমনি বসে না, তো ইকোনমিক্সের কথা সেখানে হিসেব করে বাজার দরের উপর ভিত্তি করে সেগুলো ঠিক করা হয়, যে একজন মানুষ তার দৈনিক কি লাগে, একজন মানুষের কাপড় চোপড় কতটুকু, তার কতটুকু কাপড়ের প্রয়োজন আছে, তার খাদ্যের যে প্রয়োজন, একজন জীবন চালাতে হলে, তার শরীরটাকে চালাতে হলে, একটা গাড়ি যখন তেল ছাড়া চলতে পারে না, তো তার মানুষেরও খাদ্যের প্রয়োজন আছে, খাদ্য ছাড়া চলতে পারবে না, সঠিক সময়ে খাদ্য নিতেই লাগবে। এবং সে সাপ্তাহিক কী খাবে, মাংস কদিন খাবে, ডিম কদিন খাবে, মাছ কদিন নিরামিষ, সব কিছু হিসেব করেই এটা হয়। হিসেব করেই আমাদের আজকের দিনে 26,000 টাকা এই দাবি আমরা করছি। তো স্বাভাবিকভাবে এই দাবি আগে ছিল কম 18,000 টাকা, এখন 26,000 হয়েছে। তো এটা তো সরকার চাইবে না এমনি আপনাদেরকে দিয়ে দিতে, এটাই নিয়ম, যে সরকারই থাকুক না। আমি আজকের বিজেপি সরকারের কথা বলছি না, বিজেপি সরকার তো আসামে মাত্র কতদিন হলো, আজকে আসামে 7.5 বছর 8 বছর হয়েছে বিজেপি সরকার, কেন্দ্রে এসেছে মাত্র 10 বছরের জন্য, আগে তো অন্য সরকার ছিল। তো যে সরকারই আসুক না কেন, সরকারের সবসময় শ্রমিক কর্মচারী বিরোধী মনোভাব, যে সরকারই আসুক না কেন আমরা দেখেছি। তো এখানেই আমাদের এখানে আন্দোলন, এখানেই আমাদের বক্তব্য, যে আমাদের কথা শুনে তোমাকে চলতে হবে, কারণ ভোট তো আমরা দিয়েছি। আমি কর্মচারী হলো রাজনীতির বাইরে নয়, রাজনীতি সবার ভেতরে একটা আছে, রাজনৈতিক পরিচয় হয়তো কর্মচারীরা প্রকাশ্যে আনতে পারে না, তার ভেতরের রাজনীতিতে একটা আছে যে আমি কাকে ভালোবাসি। তো যেহেতু আমরা ভোট দিয়ে, দেশের জনগণের ভোট দিয়ে তোমাকে এনেছে, তার কথা তোমাকে চিন্তা করতেই হবে। তাই জন্য আমাদের আন্দোলন, আমাদের আলোচনা স্মারকপত্র বোধহয় যদি চলে থাকে। তো
তো সরকার তো সেটাকে ভালো মতো নেয় না, যে আমি চাকরি দিয়েছি আমার কর্মচারী আমার বিরুদ্ধে বলবে, সেটা তো হয় না। তার তো এজেন্সি থাকে, হাই অফিসে ব্যুরোক্রেটরা থাকে, তাদেরকে কাজে লাগিয়ে দেয়। এগুলোকে যখনই দেখা যায় যে তাদের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে যেটা বলা প্রয়োজন আমরা মনে করি, আর তারা মনে করতে চায় যে এগুলো তো ওরা বলতে পারে না, তখনই এই ব্যুরোক্রেট লাগিয়ে দেয় পেছনে। সেই হিসেব করে দেখা যায় 2002 ইংরেজিতে আমাকে চাকরি থেকে সাসপেনশন করা হলো। আমি তো আমাদের তখন ছিলেন মন্ত্রী ছিলেন দীনেশ প্রসাদ গোহালা মহোদয় আমাদের ডিপার্টমেন্টের। আমি 6 মাস কিন্তু সেটা ফেস করেছি। আমি যখন কম্প্রোমাইজ যদি করতাম, যদি কম্প্রোমাইজ করতে পারতাম, আমাকে কম্প্রোমাইজের জন্য আমার কাছে আসা হয়েছে, কেন তুমি এই পথে যাচ্ছ, তোমার কী লাভ, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমরা আছি, তোমার ব্যক্তিগতভাবে নিজস্বভাবে তোমার পরিবারের কোনো প্রয়োজন আছে আসো, আমরা আছি, কারো চাকরি লাগে বাড়ির আমরা আছি। আমি সেখানে কম্প্রোমাইজ করিনি। কী লাগে তোমার? আমি যে আমার কিছুই লাগে না, আমি কর্মচারীর প্রতিনিধি, আমার ইন জেনারেল কর্মচারীর পক্ষে আমি যখন বলবো এদের অভাব অভিযোগ যদি আপনার পুষিয়ে দেন তাহলেই আমি ঠিক আছি। তারা পারবে না, একসাথে আমি কম্প্রোমাইজ করলাম না, সেখানে কম্প্রোমাইজ হলো না। 8 মাস আমি সাসপেনশন ফেস করে তারপর সেটাকে ওরাই আবার বাধ্য হয়েছে, যখন ছিলেন আজ এখানে তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, আমি নাম বলতে চাইছি না, উনি আজকে ইহলোক ত্যাগ করে চলে গেছেন, পৃথিবীতে নেই, তারা সাসপেনশনটা 8 মাস পর উইথড্র করলো উইথ ফুল বেনিফিট। আমার 8 মাসের যে আমার যে এই যে 8 মাস যে আমাকে তার হাফ বেতন দিয়ে রেখেছিল, বাকি বেতনগুলো দিয়ে উইথ ফুল বেনিফিট ইনক্রিমেন্ট দিয়ে রিইনস্টেট আমাকে করা হলো। এই যে 8 মাসের সময়টা আমি বললাম না যে আমি অনেক কণ্টকাকীর্ণ পথের মধ্যে দিয়ে আমি এসেছি, আমার মোটেও মসৃণ না। এই 8 মাস যে আমি দেখলাম যে স্বামীজির কথাটা কি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এই যে মানুষের জন্য যে করা, তার বিনিময়ে যেটা পেলাম আর কি, এই যে আমার যে অর্ধেক বেতন সরকার দিত, আমার 2 ছেলে, 2 ইংরেজিতে, আমার তখন শিশু সন্তান, বৃদ্ধ মা বাবা, স্ত্রী তো আসেনি, সংসার চালানোটা কষ্ট, এই বেতনে অর্ধেক হয়ে গেছে বেতনটা তখনকার দিনে। 2টা বাচ্চা তো ছোট, দুধের শিশু। আমার যারা কর্মচারী বন্ধু যাদের জন্য কাজ করেছি, আমার অর্ধেক বেতনটা তাদের বেতন থেকে তুলে এনে আমাকে দিয়ে দিত। মানে সাংঘাতিক একটা অভিজ্ঞতা এবং প্রাপ্তি আর কি, এবং তৃপ্তি আমার। আমি যেদিন রিটায়ারমেন্টে গেলাম বারবার ওই কথাগুলো বলেছি, আমি বক্তব্য সেদিন আমি বলেছি। হ্যাঁ, কণ্টকাকীর্ণ পথে এসে আজকে আমি সর্বভারতীয় সম্পাদক, ঠিক আছে, কিন্তু আমি যা পেয়েছি তা অমৃত আমার মনে থাকবে। এবারে একটু জানতে চাইবো যে আপনি এই যে সর্বভারতীয় সম্পাদক হলেন, সহজে তো বলবো না, অনেক কঠিন পথ আপনি অতিক্রম করে গেছেন, তো বঙ্গ সন্তান হয়ে আপনি কিভাবে সেই জায়গাটায় পৌঁছতে পারলেন? দেখুন, এটা তো ভারতবর্ষ, বঙ্গ সন্তান হিসাবে আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্ববোধ করি বাঙালি হিসাবে। ভারতবর্ষ তো নানা জাতির নানা ভাষার দেশ। তো আমাদের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যেটা সর্বভারতীয়, এখানে বাঙালি, আসামি, কেরালিয়ান, মালায়ালম বা মারাঠি বলে কিছু নেই। আপনাকে কর্মের ভিত্তিতেই সেখানে যেতে হবে, কাজ করুন, কাজের ফসল হিসাবে আপনি সেটা পাবেন, সেটা আপনিও পেতে বাঙালি হন আর যাই, যে এখানে বাঙালি আসামির কোনো প্রশ্ন আসে না, এখানে ভারতীয়। ঠিক, আমি ভারতীয়, বাঙালি হিসাবে আমি গর্বিত, কিন্তু আমি ভারতীয়। ঠিক। আচ্ছা, এবারে জানতে চাইবো যে আপনি তো ফেডারেশন কাছাড় জেলা কমিটির সম্পাদক, রাজ্যের সাধারণ সম্পাদক এবং সর্বভারতীয় সম্পাদক, এছাড়া পিএইচই কর্মচারী সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক, এতগুলো দায়িত্ব আপনি কিভাবে পালন করছেন একসাথে? জানি না কেমন করে হয়ে যায়। দেখুন, আমি আগেও বলেছি যে আমার ছাত্র জীবন থেকেই তো এটাই ইচ্ছা। আপনার যদি করার কোনো তাগিদ থাকে, ইচ্ছে থাকে, মনোবল থাকে যে আমি এটা করবই, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাতে, কোনো শক্তি নেই আমি মনে করি আর কি। তো আমার মনোবল আছে, আমার ইচ্ছে আছে যে আমি এদের জন্য কিছু করব, আমি কর্মচারী সমাজের সাথে থাকবো, তার আমার ইচ্ছাটাই আমার মনোবল, আর এই জায়গাটাই আমার নিয়ে যায়, আমার কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। যে বর্তমান রাজ্য সরকারি কর্মচারীদের যে সমস্যা, মৌল সমস্যা বলে আপনি কি মনে করেন?
বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের দেখুন, রাজ্য সরকার কর্মচারীদিকে মোটামুটিভাবে 3টা স্তরে ভাগ করে নিয়েছে। আমি ছিলাম ওপিএসে। ওপিএস মানে হচ্ছে গিয়ে ওল্ড পেনশন স্কিম। মানে আমরা রিটায়ারমেন্টে যাওয়ার পর, যেদিন রিটায়ারমেন্টে যাব তারপর দিন থেকেই আমার যে বেতনটা ঠিক অর্ধেক হয়ে যাবে। মানে আমার যে বেসিক পের ঠিক অর্ধেক, এবং তার সঙ্গে ডিএ, আজকের দিনে ডিএ 46% চলছে, ডিএ এবং মেডিকেল অ্যালাউন্স, এটা এই বেতনটা আমার মোটামুটি অর্ধেক হয়ে যায়। এটা চলছে। এটাও কিন্তু এমনি দেয়নি, পেনশনটা এমনি আসেনি, আন্দোলনের ফসল এটা, ঠিক আছে। তো সরকার কি করছে, 2004 ইংরেজিতে কেন্দ্র সরকার এটা অর্ডিন্যান্স জারি করে এনপিএস এনেছে, নিউ পেনশন স্কিম, যে ওদের পেনশনটা হবে, এনপিএস মানে পেনশনটা হলো গিয়ে যে ওদের বেতন থেকে একটা 10% কেটে রাখবে, আর সরকার আরও 10% দেবে। এখন সেটাকে 12-14 করা হয়েছে, এখন 12%। সরকার থেকে 10%, বেতন থেকে কাটবে 10%, আর সরকার আরও 12% দেবে। এবং এই টাকাটা আসবে, ওই টাকাটা সরকার আপনার প্রাইভেট ফান্ডে কাজে লাগাবে, শেয়ার মার্কেটে নেবে, শেয়ার মার্কেটে কাজে লাগাবে। আপনি রিটায়ারমেন্টের সময় যদি দেখেন শেয়ার মার্কেট আপে আসে, তাহলে সেভাবে আপনি পয়সা পাবেন, যদি ডাউন হয় আপনি লুজার হবেন। বর্তমানে আমরা দেখেছি যে কিছু শিক্ষক, সবাই তো আর জানে, কিছু শিক্ষক কর্মচারী যারা ছিলেন, যাদেরকে প্রফেশনাল স্কুলে যারা কিছু ছিলেন, যারা রিটায়ারমেন্টে গেছেন, ওরা যে পেনশন পান আমরা দেখেছি 2000, 2500, 3000 টাকা পেনশন হয় ওদের এই স্কিমে, নিউ পেনশন স্কিমে। তো আমাদের মুদ্রা কথা হচ্ছে গিয়ে যে অনেক আন্দোলনের ফসল হলো গিয়ে পেনশনটা কোনো ভিক্ষে নয়, ঠিক, এটা অধিকার। সেই অধিকার সরকারের কেড়ে নেওয়া উচিত নয়। তো সরকার কি করলো, কেন্দ্রীয় সরকার এই এনপিএসটা আনলো, এই সিস্টেমে 33 আর 34 মানে 100%। ওই টাকাটা শেয়ার ফান্ড বাজারে লাগাবে, আপ ডাউনের উপর নির্ভর করবে। আপনি 60% টাকা তুলে নিতে পারেন, 40% পেনশন দেবে, এই একটা সিস্টেম তারা করলো। আমরা তার প্রতিবাদ তখন থেকেই আমরা করে আসছি, আমরা কিন্তু তখন থেকেই সেই প্রতিবাদ করে আসছি, যেটা চলতে পারে না। কিন্তু দেখা গেছে কি, কোনো সংগঠন, 2004 ইংরেজির কথা বলছি, আসামে 2005 ইংরেজি থেকে ওইটা চালু করলো, ফেব্রুয়ারি মাস থেকে আসাম সরকার। তো আমরা তখন প্রতিবাদ করে আসলাম। দেখা গেল যে কর্মচারী ফেডারেশনের বাইরেও তো সংগঠন আছে যারা সরকারের সঙ্গে কম্প্রোমাইজ করে নিল। এবং তখনকার দিনের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ছিলেন, এবং আসাম সরকারের ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ওনার সঙ্গে মিটিং হলো, মাইনুস হলো। ওরা বললো যে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত করবে সেটা আমরা মেনে নেব। আজকে কিন্তু মায়া কান্না ওরা কাঁদছে যে এমটিএস আমরা মানি না, এনপিএস মানি না। আমরা কিন্তু তখন থেকেই বলছি। তো আমাদের আন্দোলন তো আজকের না। মনমোহন সিং যখন ছিলেন অর্থমন্ত্রী, মাননীয় মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও 91 ইংরেজিতে, এই নতুন অর্থনীতির যে নায়ক যারা, তখন থেকেই আমরা কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আমাদের কথা কেউ কানে দেয়নি, আজকে বুঝছি। তো আমরা বারবার তার প্রতিবাদ করে এসেছি, আমাদের কথা শুনলো না। অর্ডিন্যান্সের মাধ্যমে শুরু হয়ে গেল সেটা কিন্তু এনপিএস। 2000 তখন কিন্তু কংগ্রেস সরকার, বিজেপি তাকে সমর্থন করলো। তারপর 2013 ইংরেজিতে, তখন তো আসামে কংগ্রেস সরকার ছিল, কেন্দ্রে বিজেপি সরকার, কেন্দ্রে কংগ্রেস সরকার। তো 2013 ইংরেজিতে মাঝখানে অটল বিহারী সরকার আসছিলেন। তো আমরা 2013 ইংরেজিতে কী করলো, যখন মনমোহন সিং সরকার যখন 2013 ইংরেজিতে এই আনলেন, বিল আনলেন পার্লামেন্টে, বিল আনার সময়
প্রথম যখন 4 ইংরেজি থেকে আমরা কিন্তু এই যে 5 থেকে 9 থেকে 14 যে প্রথম দুটো ইউপিএ সরকার দুটো ছিল। প্রথমটা 2004 ইংরেজিতে যেটা হয়েছে তখন বিজেপি সরকার, অটল বিহারী বাজপেয়ী সরকার ইলেকশনটা 6 মাস এগিয়ে এনেছিলেন, তো নির্বাচন হয়ে গেল, মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন। তো এই বিজেপি সরকারের আমলে কিন্তু সেটা শুরু হলো। 2013 ইংরেজিতে মনমোহন সরকার প্রথম ইউপিএ সরকারে বামপন্থীরা অপোজ করলো সেই এনপিএসকে। অর্ডিন্যান্স আছে কিন্তু বামপন্থীরা ভেতরে এবং বাইরে আন্দোলন করেছে। ভেতরে মানে সংসদের ভেতরে বামপন্থী যারা এমপি যারা ছিলেন তাদের ক্ষমতা তখন বেশি ছিল, এবং এই ইউপিএ সরকারটাই টিকে ছিল বামপন্থীদের সমর্থনে। ওদের অপোজের ফলে 5 থেকে 9 ইংরেজিতে এই যে 5 বছরের যে প্রথম ইউপিএ সরকার তখন এই বিল পাস করতে পারলো না, এনপিএসের বিল। 2013 ইংরেজিতে সেকেন্ড ইউপিতে বামপন্থীদের এটা কমে গেল, দুর্বল হয়ে গেল সংসদে। বিজেপির সমর্থন নিয়ে তখন বিরোধী নেত্রী ছিলেন প্রয়াত সুষমা স্বরাজ। সুষমা স্বরাজকে গিয়ে বললেন সেটি বিল আমরা আনছি। সুষমা স্বরাজ তখন বললেন এই বিল তো আপনাদের নয়, আমাদের, কারণ 2004 ইংরেজির বিল আমরা আনতে চেয়েছিলাম, আমরা পারিনি, সরকার পরে গেল, ইলেকশন হয়ে গেল, অটল বিহারী বাজপেয়ী সরকার পরে গেল, আমরা তো চাইছিলাম এটা আনতে, সেটা আপনারা এখন হাইজেক করে একটা নিয়ে আসেন, আমরা আছি আপনার পাশে, আপনি বিল আনুন, আমরা সাপোর্ট করব। কংগ্রেস আনলো, বিজেপি এনডিএ সরকার থেকে সমর্থন করলো, আজকে এনপিএস বিলটা পার্লামেন্টে পাস হলো। তো এই যে এনপিএস নিয়ে যে আজকের দিনে যে সমস্যা বলছেন কর্মচারীদের, মূল সমস্যা হচ্ছে এটা, এবং এটার জন্য দায়ী বিজেপি এবং কংগ্রেস। দুই দলের যৌথ প্রচেষ্টায় সেটা সংসদে পাস হয়েছে। তো আজকে দেখবেন কোনো স্টেটে, আজকে তো সাধারণ নির্বাচন আসছে সামনে, কংগ্রেস শাসিত রাজ্যগুলো কিন্তু বলছে যে আমরা করে দেব, বা রাজস্থান তো উড্র করেও ছিল, ওপিএস এনেছিল, পাঞ্জাব এখন এসছে আপ সরকার, মমতা ব্যানার্জি। একমাত্র ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য, যেখানে বামফ্রন্টের সরকার পড়ে যাওয়ার পরও এত তো এই তিন টার্মস মমতা ব্যানার্জি সরকারের, এখানে কিন্তু ওই এনপিএস চালু হয়নি, ওপিএস চলছে। বামফ্রন্ট সরকার পড়ে যাওয়ার পর মমতা ব্যানার্জি আজকে পর্যন্ত সেখানে ওপিএস, ভারতবর্ষে একটাই রাজ্য আছে, ত্রিপুরাতে ছিল প্রথম এনডিএ সরকার আসার পর, ত্রিপুরাতে বিপ্লব দেব যখন আসলেন প্রথম ক্যাবিনেটেই ওপিএসকে উইথড্র করে এনপিএস দিয়ে দিলেন। তো আমরা বারবার দাবি জানাচ্ছি, সেটা শুধু আমাদের না, কেন্দ্র রাজ্য সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, কেন্দ্র রাজ্য সরকারের সকল সরকারি কর্মচারীদের জন্য এটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন এরা। তো দুই দেখবেন করছে এরা, এই যে কংগ্রেস বিরোধী শাসিত রাজ্যগুলো আর কি। তো এই যে করছে, আমরা বলছি এখানে রাজ্যে রাজ্যে আন্দোলন হচ্ছে, আসামেও আন্দোলন হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো কথা বলছি না, আমাদেরও দাবি সেটা উইথড্র করো। কিন্তু আমি মনে করি যে বিলটা সংসদে পাস হয়েছে, সংসদে আবার বিল এনেই সেটাকে আবার ওপিএসে কার্যকরী করতে হবে, সেটা রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই। রাজ্যে রাজ্যে আন্দোলন হচ্ছে ঠিক, কিন্তু রাজ্যের কোনো বিষয় নয় সেটা। কৃষি বিল যেভাবে এসেছিল, আপনারা জানেন কৃষি বিলের কথা মনে আছে, অনেক আন্দোলন হয়েছে, অনেক লোক মারা গিয়েছে। যেভাবে কৃষি বিলটা আইনে পরিণত হয়েছিল এবং আবার সংসদে সেই আইনটাকে বাতিল করতে হয়েছে, ঠিক সেইভাবে এনপিএসটাকে আবার বাতিল করতে হবে, ওপিএসেতে সংবিধান এই সংসদে আবার আইন করতে হবে, বিল এনে সেটাকে বাতিল করতে হবে। তার প্রমাণটা কি? রাজস্থানে গেইলের সরকার ছিলেন, কিছুদিন আগে নির্বাচন হলো, এখন বিজেপি সরকার এসছে। বিজেপি সরকার এসেই প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত, গেইলের সরকার কি করেছিলেন, এনপিএসকে উইথড্র করে দিয়ে ওপিএস এনেছিলেন, বিজেপি সরকার এসছে আবার সেটাকে এনপিএসে কার্যকরী করে নিয়েছে। তার মানেটা কি, যে সরকার যদি বদল হয়ে যায়, রাজ্যের সরকার, তাহলে তার ক্ষমতা আছে সেটাকে, যেহেতু মৌ আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেহেতু কেন্দ্রের সাথে হয়ে গেছে, তার ক্ষমতা আছে আবার সেটাকে বদল করার। কিন্তু একবার যদি কেন্দ্র সরকার বিল এনে সংসদে যদি সেকে বাতিল করে নেয়, তাহলে কিন্তু আর
চেঞ্জ করতে পারবে না। না হলে কেরল তো আজকে বামপন্থী সরকার, তারা পারছে না কেন? তারা কেন পারছে না? করতে পারে, কিন্তু জানে আজকে কোনোদিন যদি বামপন্থী সরকার পরে যায়, আবার যে সরকার আসবে, কারণ কেন্দ্রে ইয়েতে কেরলে 5 বছর কিন্তু চেঞ্জ হয় সরকারের, যদিও এই বছর একটু অন্যরকম হয়েছে, আবার বামপন্থী সরকার এসছে। যখন আগের বার যখন সরকার পড়ে গেল, কংগ্রেস সরকার আসলো, এসেই কিন্তু এটা করে দিয়েছিল, এই এনপিএস করে দিল। নতুন সরকার এসে পারছে না সেটাকে বদল করতে, জানে সেই সরকার পারলেও করতে পারে, সেটা টিকবে না আগামী 5 বছর আবার, এটা মানে কোনো কনক্রিট সিদ্ধান্ত নয়। তো আজকের দিনে এই সমস্যা হচ্ছে গিয়ে আমাদের সর্বস্তরের কর্মচারীদের, যে সরকার চাইছে কি, সরকার চাইছে দেখুন যে এক স্তরে এনপিএস, ওপিএস, আজকে ওপিএসের সংখ্যা তো কমে যাচ্ছে, কারণ রিটায়ারমেন্টের আগামী 35-এর মধ্যে, 35 ইংরেজির মধ্যে ওপিএসের কোনো কর্মচারী আমার মনে হয় না আর থাকবে বলে। তার মানে পেনশন স্কিম শেষ, এনপিএস। এখন কি হচ্ছে, যারা এখন চাকরি পাচ্ছে, প্রায় 1 লক্ষ চাকরি তো ইদানিংকালে প্রায় 17-18 হাজার কম, প্রায় 1,78,000 চাকরি হয়েছে, সবাই এনপিএসের আন্ডারে, আরও হয়েছে, আরও হবে। তো ওদের সংখ্যা বাড়ছে, তো স্বাভাবিকভাবেই ওরা তো ভাবছে আজকে আমার যে একটা, শুধু এনপিএস তো মূল কথা নয়, ওয়ার্ক চার্জ মাস্টার রেগুলেশন, কন্ট্রাকচুয়াল কর্মীরা আছেন তাদের চাকরি পার্মানেন্ট করা, এই সমস্ত দাবির মধ্যে এনপিএসটা কিন্তু আসবে না। আমাদের তো এনপিএস, আমাদের কি আছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা শ্রমিকদের মধ্যে, কর্মচারীর মধ্যে ভাঙন ধরানো। ওপিএসরা যখন আন্দোলন করবে, এনপিএসরা কাছে পাবে না, কিন্তু পাবে নাকি? পাবে না। আমাদের তো কিছুই নেই। কন্ট্রাকচুয়াল কর্মী যারা, তারা বলে আমার তো এনপিএসও নেই, ওপিএসও নেই, আমি তো কন্ট্রাক্ট, হ্যাঁ আমি তো কন্ট্রাক্ট, আমি চুক্তিভিত্তিক কর্মচারী, হায়ার অ্যান্ড ফায়ার, আজকে আসি আমি কালকে নেই। তো ওরা এই কন্ট্রাক্ট যে ওপিএসের সঙ্গে আন্দোলনে আসবে না, এনপিএসের সঙ্গে আন্দোলনে আসবে না, ওরা থাকবে। তো সরকার চায়টা কি, এই যে 30 স্তরীয় যে একটা প্রথা শুরু করলো, ঠিক আছে বাবা, তুমি ওপিএস যখন আন্দোলন করবে, ওপিএসের আন্দোলন হবে, আমার অফিস চলবে এনপিএস দিয়ে, এনপিএসরা যখন করবে ওপিএসের অফিস চালাবে, আর বাকি তো হায়ার অ্যান্ড ফায়ার কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা আছে, যাদেরকে যে আজকের যে বেকার সমস্যা, এত বেশি বেকার সমস্যা, তাতে তো মানুষ কন্ট্রাকচুয়াল চাকরি পেলেই মনে হয় ঠিক আছে বাবা ওটাই। সবাই তো আর ব্যবসা করে খেতে পারছে না, হ্যাঁ যে আমি ব্যবসা করবো, মধ্যবিত্ত শ্রেণী যাবে কোথায়? সামান্য একটা চাকরি করে মনে হয় এটাই তার মানে জীবন বাঁচানোর একটা উপায়, যে সরকারি একটা চাকরি যদি পেয়ে যায়, এই জীবন জীবিকা এখান থেকেই বাঁচবে। মধ্যবিত্ত শ্রেণী তো বেশি, তো সরকার চাইছে যে মধ্যবিত্ত শ্রেণীদেরকেও এমনিভাবেই তো ভাগ করছে, তার মধ্যে যারা সরকারি কর্মচারী তাদেরকেও 3টা স্তরে ভাগ করে রেখেছে। তো এই যে আমাদের এই সময়টাকে, এই যে সমস্যা বলছি, এখানে সমস্যা হচ্ছে গিয়ে যে 8ম বেতন কমিশন গঠন করা, জিনিসের দাম সাংঘাতিকভাবে বেড়েছে, এটা আপনারাও জানেন, বাজারে গেলে নাভিশ্বাস উঠে, হ্যাঁ এত বেশি দাম, নাগালের বাইরে, মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে। তো 8ম বেতন কমিশন গঠন করা, এনপিএস কর্মচারীদের, এনপিএস মানে আমরা এটা বলি না যে এনপিএস কর্মচারীদের ওপিএসে নেওয়া না, যে এনপিএস যেটা নতুন পেনশন স্কিমটাকেই সংসদে আইন এনে বাতিল করা, এটাই পার্মানেন্ট সলিউশন। এবং কন্ট্রাকচুয়াল যেটা চুক্তিভিত্তিক যেটা চাকরি, চুক্তিভিত্তিক সমস্ত চাকরিকে স্থায়ীকরণ করা, ওয়ার্ক চার্জ মাস্টার রেগুলেশন করা, এটাই আজকের দিনের মূল সমস্যা এবং আমাদের মূল দাবি। আচ্ছা, এবারে শোনা যায় যে ফেডারেশন ছাড়াও আরও সংগঠন আছে, আর সবাই এক হতে পারছে না বলি নাকি কর্মচারীদের এই মৌল সমস্যাগুলো সমাধান হচ্ছে না। হ্যাঁ অবভিয়াসলি, এটাই তো বললাম যে আজকে আসাম রাজ্য কর্মচারী ফেডারেশন, আমি বললাম যে মানে অন্যায়ের বিরুদ্ধে, মানে যে আপোষহীন সংগ্রাম যদি আসাম রাজ্য কর্মচারী ফেডারেশন করেছে। আর ভারতবর্ষে একটাই সংগঠন আছে, আমি বলে দিচ্ছি, এটা বলা দরকার আপনাদেরকে, ভারতবর্ষে একটাই সংগঠন আছে, সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সমস্ত রাজ্যে তার, এই যেমন আমরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, ত্রিপুরাতে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ, সবাই মিলে, সব রাজ্য সরকারি কর্মচারী মিলে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এবং এই যে দাবিগুলো নিয়ে আমরা আইনের পথে নিয়েছি, আমরা আন্দোলনও করছি, আমরা দিল্লিতে জমায়েত হয়েছি, র্যালি করেছি, বছরে বছরে স্ট্রাইক হচ্ছে। এই আগামী পরশু দিন 16 তারিখ, আগামী 16 তারিখ, আজকে 16 তারিখ শুক্রবার, 16 ফেব্রুয়ারি সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই দাবিতে
এই যে বললাম, হ্যাঁ, এই দাবি সহ 7 দফা দাবির ভিত্তিতে এনপিএস বাতিল করা, 8ম বেতন কমিশন গঠন করা, ওয়ার্ক চার্জ মাস্টার রেগুলারেশন করা, কন্ট্রাকচুয়াল ভাতা বাতিল করা, এই যে মানে একেবারে উইথড্র করা কন্ট্রাকচুয়াল ভাতাটাকে, চুক্তিভিত্তিক চাকরিটা দিয়ে পার্মানেন্ট স্তরে নিয়ে যাওয়া, এটা নিয়ে 7 দফা দাবি নিয়ে 16 ফেব্রুয়ারি সারা ভারতবর্ষে কিন্তু ধর্মঘট হচ্ছে, সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে করেছে। কিন্তু আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে গতকাল আমরা মিটিং করেছি একটা, আমরা ওই দিনটাতে আমরা ধর্মঘটে যেতে পারছি না। আমরা গুয়াহাটিতে ওই দিন আমরা ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা চিফ সেক্রেটারির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে মেমোরেন্ডাম সাবমিট করব, আমরা গুয়াহাটিতে করব। তার কারণটা হচ্ছে গিয়ে 16 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যে মাধ্যমিক পরীক্ষার মতো একটা পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে যদি ধর্মঘট হয়, সেটা জনগণ ভালো চোখে দেখবে না, যে তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করছে। আর এদিকে কচিকাচা বাচ্চারা মাধ্যমিক কারা 15, 16, 12 তারিখ থেকে হায়ার সেকেন্ডারি শুরু হয়ে গেছে, যে এরা যাবে, স্কুল তো খোলা থাকতেই লাগবে আর বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবে। তাই আমরা কিন্তু জনগণের কথা চিন্তা করে, শুধু আমাদের দাবি তো আসল না, সমাজেই যদি থাকতে না পারলাম, সমাজের বাইরের কোনো কাজ করতে পারবো না, ওর জন্য আমরা ওটাকে বাদ দিয়েছি। 16 ফেব্রুয়ারি আমরা সমর্থনে, 16 ফেব্রুয়ারি সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সমর্থনে আমরা এখানে গুয়াহাটিতে সেন্ট্রালি আমরা মেমোরেন্ডাম সাবমিট করব। পরবর্তী পর্যায়ে পরীক্ষার মরশুম চলে গেলে আমরা আমাদের নিজস্বভাবে আলাদাভাবে আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তারা দাবি নিয়ে এই ধর্মঘট পালন করবে। আচ্ছা, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো কি সঠিক রয়েছে? আপনি কি? মোটেই না। আমি তো এখন একটু আগে কি বললাম আপনাকে, আজকের দিনে মিনিমাম বেতন বেসিক পে 26,000 হওয়া দরকার, 26,000 মিনিমাম বেতন হওয়া দরকার, তো মোটেই না। তো আপনি 31 জানুয়ারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, এই অবসরের ফলে আপনার সাংগঠনিক দায়িত্ব কোনো অসুবিধা হবে নাকি? আপনি কি মনে করেন কোনো তাতে বাধ্যবাধকতা রয়েছে? কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের যে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে সম্পাদক নির্বাচিত হন 3 বছরের জন্য, তো সেই হিসেবে আগামী 25 এপ্রিল পর্যন্ত সেই দায়িত্বভার আমার থাকবেই, কারণ এটা আমাদের সাংবিধানিকতা, আমার গণতান্ত্রিক পদ্ধতিতে আমি নির্বাচিত হয়েছি। 25 এপ্রিল পর্যন্ত এই পদ আমার বহাল থাকবেই। তারপর সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ঠিক করে, সেখানে অবসরপ্রাপ্তরাও আছেন। এখন যিনি আমার জেনারেল সেক্রেটারি এস শ্রীকুমার কেরলের অবসরপ্রাপ্ত, অল ইন্ডিয়া ফেডারেশনের যিনি সভাপতি সুভাষ লাম্বা হরিয়ানার অবসরপ্রাপ্ত, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য রাখা হয়। তো তারা যদি মনে করে আমার অভিজ্ঞতাকে কাজে রাখতেও পারে, তবু শরীরের কথা আছে, বয়স একটা ফ্যাক্টর। আপনি হয়তো কেউ বুঝবে যে দেখে মনে হচ্ছে না ওকে তার 60 হয়ে গেছে, কিন্তু বয়স তো হয়েছে, ভেতরের ইঞ্জিনটা তো নষ্ট হচ্ছে। তো বয়স একটা ফ্যাক্টর। আর সবাই চায় তো, মানে দেখুন, সবাই চায় পরিবারকে একটা সময় দেওয়া। আজকে 1 থেকে 60 কাটিয়ে নিলাম, তার মানে পরিবারের জন্য তো সময় দিতে পারেনি। তো এদেরকে যারা আছে, যারা নতুনকে তো জায়গা দেওয়া দরকার। আমি এই নতুনকে জায়গা দেওয়ার ব্যাপারে আমি বড় বিশ্বাস করি। তো অবশ্যই আমি এই জায়গাটা আমার ঠিক সঠিক সময়ে এলে কিন্তু আমি ছাড়বো, কিন্তু যতদিন আছি আমি পালিয়ে যাবো না, কাজ করবো। আচ্ছা, সরকারি যারা রয়েছেন, সরকারি ডাক্তার যারা চাকুরি অবসর গ্রহণ করেন, তারা 65-এই তাদের অবসর গ্রহণ করতে হয়, কিন্তু মেডিকেল কলেজে আমরা দেখেছি যে 70 বছর অবধি তারা চাকরি করতে পারে। তো ওদের অবসরের বয়স বৃদ্ধিতে অসুবিধা না হলে সকল স্তরের কর্মীদের বয়স বৃদ্ধি করতে সরকারের অসুবিধা কোথায়? আপনি তাতে কি এই বয়সের বৃদ্ধি নিয়ে আপনার কি? বয়সের বৃদ্ধি নিয়ে কিন্তু আমি তার বিরুদ্ধে। আমি চাই না 60 থেকে 61-62 হোক। কেন চাই না? তার কারণ হলো গিয়ে বেকার সমস্যা সাংঘাতিক। সরকার তো পারছে না, আন্দোলন হচ্ছে চারিদিকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের কথা বলছি যে 1 লক্ষ চাকরি দেবেন, আজকে পর্যন্ত দিতে পারেননি। 1 লক্ষ হবে, কিন্তু 1 লক্ষই শেষ না, আমরা বলবো আরেক লক্ষ দাও। তো বেকার সমস্যা, আমাদের তো সন্তান চাকরি পাবে। 60 থেকে 61 হোক আমি চাই না এটা। আমি আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বা সর্বভারতীয় রাজ্য সরকারি ফেডারেশন তার বিরুদ্ধে। কিন্তু কথা হলো গিয়ে, ডাক্তার যদি 65 বছর পর্যন্ত, ডাক্তার কি মানুষের জীবন রক্ষা করে, যদি ভুল হয়ে যায় মানুষ শেষ, ডাক্তার যদি ভুল করে। তো আমি আগে কি বললাম যে বয়স একটা ফ্যাক্টর,
60 বছর কলেজের প্রফেসর যারা আছেন মেডিকেল কলেজের, তাদের জন্য, তারাও তো ডাক্তার, প্রফেসর যে শিক্ষা দান করেন এর জন্য প্রফেসর, এরাও ডাক্তার। এদের চাকরি যদি 70 বছর হতে পারে, তাহলে আদার্স যে যারা ইঞ্জিনিয়ার, করণিক, বিভিন্ন টিচার যারা আছেন, তাদেরও কোনো বাধা নেই। কারণটা কি, 60 বছর বয়স একটা সংখ্যা। 60 বছর বয়সটা কিন্তু কিছু না, কারণ মানুষের গড় আয়ু কিন্তু অনেক বেড়েছে। বিজ্ঞান শাস্ত্র অনেক উন্নত হয়েছে, গড় আয়ু বেড়েছে। তো করা যায়, সরকার যদি মনে করে করতে পারে। ডাক্তার করছে, কারণ হচ্ছে কি ডাক্তারের অভাব আছে। এতগুলো মেডিকেল কলেজ কেন করা হচ্ছে? তার মানে যে মেডিকেল কলেজ যে আগে 3টে ছিল, তারপর 6টা, তখন তো করিমগঞ্জে একটা মেডিকেল কলেজ কেন বানানো হচ্ছে? ডাক্তার সৃষ্টি হবে। ডাক্তার যদি সৃষ্টি হয়, তাহলে তো আজকের দিনে আমরা যে অভাব ফিল করছি, ডাক্তারের অভাব, সেটা ফিল করবো না। যার জন্য ডাক্তারের অভাব বলেই সরকার হয়তো বা সেটা করছে। ডাক্তারের প্রয়োজন আছে। আমি মনে করি অন্য ক্ষেত্রের চাকরিজীবীদের বয়সও যদি হয় 65 বছর, চালিয়ে যেতে পারবে। কারণ এখান থেকে মানে 60 বছর পরেই দেখবেন গিয়ে যারা স্বাস্থ্যের ব্যাপারে, এরা কিন্তু বাইরে কোনো না কোনো জায়গায়, যেমন আমি সংগঠনের কাজ করছি, আমি 31 তারিখ রাত্রি অফিস থেকে বেরিয়ে আমার সংগঠনের অফিসে গিয়েছি। আজকেও সংগঠনের অফিস থেকে এখানে এসেছি। আমি তো কাজ করছি। চাকরি ক্ষেত্রে পারবে, চাকরির ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু সবার একটা আহ্লাদের একটা ব্যাপার আছে। পরিবারকে সময় দেওয়ার আছে। তার সর্বোপরি হচ্ছে বেকার সমস্যার সমাধান। আমরা যদি পথটা আঁকড়ে রেখে দিই, সেটা সে সংগঠনেই বলুন বা আপনার চাকরি ক্ষেত্রেই বলুন, অফিসের চেয়ারটা যদি আমি দখল করে রেখে দিই, ভবিষ্যৎ যারা আসছে প্রজন্মদের আমাদের ক্ষমা করবে না, ক্ষমা করতে পারেই না। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে এই যে প্রাইভেটাইজেশনটা এখন আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, আনএমপ্লয়মেন্টের মধ্যে প্রাইভেটাইজেশন, মানে আনএমপ্লয়মেন্ট একটা ফ্যাক্টর তো রয়েছেই, তার সাথে আমরা দেখছি প্রাইভেটাইজেশন একটা রয়েছে। আবার এই যে সরকারি কর্মচারীর জন্য ছেলে মেয়েদের একটা হ্রাস রয়েছে, যে না আমরা সবাই গভর্নমেন্ট জব চাই, সেই বিষয়টাকে নিয়ে আপনি কি বলবেন? গভর্নমেন্ট জবটা তো স্থায়িত্ব, সুরক্ষা, সামাজিক সুরক্ষার প্রশ্ন। এর জন্য মানুষ গভর্নমেন্ট জব চাইতো। আজকে কিন্তু সেই সুরক্ষাটা কেড়ে নিচ্ছে এনপিএস করে। কন্ট্রাকচুয়াল কি সুরক্ষা নাকি? গভর্নমেন্ট জব ছিল, গভর্নমেন্ট জব একটা দিন ছিল। আজকে আমরা যখন চাকরিতে এসেছি, গভর্নমেন্ট জব এটা সুরক্ষিত চাকরি। কারণ জীবনের শেষ বয়সে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট এই যে কাল পরশু যে আমাদের যে এই যে বাজেটটা বেরোলো, তখনও কিন্তু সিএম বলেছে যে অনেক চাকরিতে যদি গভর্নমেন্ট সেক্টরের মানুষ যদি বাড়িতে না থেকে থাকে, তাহলে কিন্তু তারা মানে যারা প্রাইভেটাইজেশনে যারা চাকরি করছে, তারা সেই বেনিফিটটা পাবে, 5 মার্ক করে এক্সট্রা পাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রাইভেটাইজেশন চাকরি করছে, তারা বেশি উপকৃত হচ্ছে। তা নিয়ে আপনি কি বলবেন? না, প্রাইভেটাইজেশন চাকরি করছে উপকৃত হচ্ছে আমি বলবো না। তা আপনারা জানেন, শুনুন, আমার 2 ছেলে সিভিল ইঞ্জিনিয়ার। তো এক ছেলে শিলচর ডিজাস্টার ম্যানেজমেন্টে ফিল্ড অফিসারে আছে, বিটেক সিভিল। আরেক ছেলে ন্যাশনাল হাইওয়ে অথরিটি চাকরিতে গিয়েছিল। হ্যাঁ, এটা সরকার আন্ডারটেকিং হলেও এটা প্রাইভেটের মতোই। সরকারের নিয়ম, বেতন অনেক বেশি, কিন্তু সরকারের নিয়মের বাইরে। এমন কাজ, বেতনের সঙ্গে কাজের সারা রাত কাজ করতে হয়, 1:30 2 পর্যন্ত কাজ। ঠিক, নেওয়ার কোনো সময় নেই, আমোদ আহ্লাদের কোনো সময় নেই, ছুটির কোনো প্রশ্ন নেই। বাড়িতে অনুষ্ঠান, তার ভাতিজার অন্নপ্রাশনে সে আসতে পারলো না কাজের চাপে, চাকরিটা ছেড়ে দিয়েছে। এখন এসে এপিএসসি দিয়ে, এখনো জয়েন করেনি আমার ছোটো ছেলে, এপিএসসি দিয়ে এখন কি বলে, এসিবিকে কি বলে না, আসাম কি এফিসিডিএল পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড, এখানে এপিএসসি পাস করে ইঞ্জিনিয়ার চাকরি পেয়েছে। জয়েন করেনি তো, আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী একসাথে করেই তো অ্যাপয়েন্টমেন্ট দেন। তো এপিএসসি পাস করেছে, এফিসিডিএল যাবে, সরকারি চাকরি চায়। এই যে বললাম সরকারি, সবাই চায় সরকারি চাকরি, স্থায়িত্ব এবং সুরক্ষা প্রশ্নে। আপনি যে বলছেন যে এখানে বেতন বেশি, যান না, এখানে লোকগুলো ব্যাঙ্গালোরে যাচ্ছে, প্রাইভেটের কাজ করছে, ভারতবর্ষের বাইরেও যাচ্ছে। শান্তিটা কোথায় আছে? শান্তিটা তো সবার পেছনেই তো একটা শান্তি, সবার পেছনে শান্তি। দেখুন, সুখ আর শান্তি দুটো ব্যাপার। টাকায় সুখ আসে ঠিক, শান্তি আসে না। টাকায় সুখ আসে, শান্তি আপনার ভালো কাজে আসে। ঠিক, ভালো কাজ করুন, শান্তি আসবে, টাকায় সুখ আসবে। সুখটা স্থায়ী নয়, শান্তি স্থায়ী।
ঠিক ঠিক। এবারে একটু জানতে চাইবো মানে আপনার ব্যক্তিগত দিকে যে চলে যাই, তাহলে এই যে আপনি 31 জানুয়ারি আপনার রিটায়ারমেন্ট করলেন, তো সেই অবসর গ্রহণ করার পর কেমন করে কাটছে আপনার দিনগুলো? আমি যে অবসর গ্রহণে গিয়েছি আমি বুঝতেও পারছি না। আমি কিন্তু বুঝতেও পারিনি যে আমি যে অবসরে আছি, কারণ আমি যাদেরকে ছেড়ে আসছি অফিসে, আমার যে দায়িত্ব অফিস ছিল, যেটুকুই ছিল, যে দায়িত্ব আমার ছিল, যাদেরকে দিয়েছি খুব সঠিকভাবে ওরা পালন করছে, কোনো জায়গায় অসুবিধা হচ্ছে আমার। এবং আমি যাদেরকে নিয়ে অফিসে থাকতাম, অফিসের সন্ধ্যার পর আমার যখন অফিস ছুটি হতো সবাই গিয়ে দেখা হতো। অফিসে তো 5টা পর্যন্ত কাজই থাকে, তারপর সবাই যেত আমার কাছে, এই সেই একটু বোঝার জন্য যেত। যেমন আমার ডিপার্টমেন্টে যেত, বাইরে এরাও যেতেন। আমি রিটায়ারমেন্টের যেদিন হলাম 31 জানুয়ারি, আমি জানি না, আমি নিজেও জানি না, আমাকে গাড়িতে তারা তুলে নিয়ে এখানে ত্রিপুরা লজ বলে একটা ইয়ে আছে, লজ আছে, ওইখানে গিয়ে দেখা যায় ঠিক আপনার এই রুমের থেকে একটু অর্ধেক রুম হবে, এখানে সব সাজানো। আমি জানি না, কিন্তু এখানে আমার চেয়ার, আমার টেবিল, অন্যরা বসার জায়গা, 25 জন বসতে পারে রুমে, আলমির টালমির সব আছে এখানে। এবং ওটা কি, ওটা আপনাকে গিফট, ওইখানে এসে বসবেন, যেহেতু আপনার অফিসে আমরা যাবো কোন জায়গাতে, আর সেটা আপনার জন্য না, আপনাকে পাওয়ার জন্য, আমাদের জন্য এই রুমটা আপনাকে দিলাম, আমরা এই রুমটা নিয়েছি, তো এখান থেকে এসছি আমি, এখানে রুম একটা দিয়েছে ওরা আমাকে। তো ওইখানেই আমি যাই, ওখানে সময় কাটাই, অফিস টাইমে ভাত খেয়ে নেই, যখন অফিস টাইমে যেভাবে খেতাম সেই সময়টা খেয়ে নেই, বেরিয়ে গেলাম কাজ করে। আমার মিসেস গতকাল আমাকে বলছেন, তুমি যে অফিস রিটায়ারমেন্টে গিয়ে তোমার কাজ নাকি আরও বেড়ে গেল, কিন্তু সেই 9টা রিটায়ারমেন্টের পর তুমি নাকি মানে মানুষ ঘরে থাকে, কিন্তু সেই 9টা, সে কালকে আমাকে বলছেন, কালকে শুনেছি কথাটা, কিন্তু আমি শুনেছি, আমি ওনার কথাটা আর না শোনার ভান করে রেখেছি, কিন্তু শুনেছি কথাটা, আমার ঠিকই কাটছে। ভালো ভালো। এবারে জানতে চাইবো যে আপনার পরবর্তী পদক্ষেপটা কি, মানে কি করতে চাইছেন আপনি এই অবসর গ্রহণ করার পর? কিছু কি ভেবেছেন তা নিয়ে? সবারও তো একটা চিন্তা থাকে, তো আঙ্গুর ফুল টক হলেও তো হ্যাঁ ধরতে চাই, ঠিক না? তো বুঝারও সোজা হয়ে দাঁড়াতে ইচ্ছে করে, ইচ্ছে আমার আছে, কিন্তু বর্তমান যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা, আমার যে ইচ্ছেটা, আমি আরও 1-1.5 মাস আমি অপেক্ষা করব। আমি ইচ্ছা আপনাদের এই বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে বলুন, এই সংবাদপত্রের মাধ্যমে আমার ইচ্ছাটা বলবো। আমি এখন প্রকাশ করতে চাইছি না যে ইচ্ছেটা, সেই ইচ্ছা আমি পূরণ হবে কি না, তবুও তো আশা কোহ কিনে আশার পেছনেই ছুটতে হয়। তবে বর্তমানের ইচ্ছে সমাজের কাজ করাই বর্তমানের ইচ্ছে। আর যদি কোনো দিন, কারণ আমি আগে বলেছি আমি রাজনীতির বাইরে না, সরকারি কর্মচারী হিসাবে হয়তো রাজনৈতিক পরিচিতিটা ভিতরে রাখতে হয়, এখন আমি বাইরে রাখতেই পারি, কিন্তু আমি যদি কোনো দিন আমি কোনো রাজনীতির মঞ্চেও যদি আমি যাই, আমি তো নেতা হতে যাব না, একজন প্রতিনিধি, একজন কর্মকর্তা হয়ে যাব, কাজ করব জনগণের। যে জায়গায় গেলে সমাজের সর্বস্তরের জনগণের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবার কাজ করার সুযোগ থাকবে, কোনো জায়গায় কন্ট্রোল থাকবে না। হ্যাঁ, যে কাজ করতে গেলে না ওই এদের কাজ তুমি করতে পারবে না, এদের কাজ করো, এদের কন্ট্রোল যেখানে থাকবে না, ওই মঞ্চটাই আমি বেছে নেওয়ার চেষ্টা করব, যদি সেখানে জায়গা পাই। কারণ আমার মতো সামান্য মানুষকে জায়গা দেবে কি না, এটাও তো একটা গুরুত্বপূর্ণ কথা। দেখা যাক, সময় বলবে সময়ের কথা, আপনারা ঠিক সঠিক সময় জেনে নেবেন। তো আচ্ছা, একবার এটা হয়তো আমাদের অনেক আগে জিজ্ঞেস করার কথা ছিল, কিন্তু আমরা জেনেছি আপনি স্বামী বিবেকানন্দকে খুব বেশি করে ফলো করেন। তো আমরা আবারও জানতে চাইবো যে মানে আপনার এই যে সব কিছু কাজের পিছনে আপনার কে অনুপ্রেরণা ছিল? দেখুন, অনুপ্রেরণা যদি আমি বলি, অনুপ্রেরণা কিন্তু আমার মা বাবা। আজকে আপনার সঙ্গে কথা বলতে পারছি কার জন্য? আমার মা বাবা, আমার স্বর্গগত পিতা, আমার গর্ভধারিণী মা আমাকে জন্ম দিয়েছেন বলেই কিন্তু আজকে আমি এখানে আসতে পেরেছি, ঠিক না? আসতে পেরেছি, আপনার সঙ্গে কথা বলতে পারছি। তো আমার অনুপ্রেরণা আমার মা বাবা। ওনারা কিন্তু আমাকে বলতেন, লোকের কাজ করো, মানুষকে ভালোবাসো। আমাদের বাড়িতে অতিথি আসতেন, হ্যাঁ, খুব বেশি। মা বাবারা আতিথেয়তা খুব জানতেন, যেটা আমরা পারি না এখন। আমরা কিন্তু পারি না, একেবারেই পারি না। ঠিক ঠিক। আমরা সমাজের বাইরে হয়ে গেছি, এমন অবস্থা। আমরা দেখেছি, যেগুলো দেখেছি, এই শিক্ষা আমরা মা বাবা থেকে নিতে পারিনি। তবুও আমার যেহেতু আমার মা বাবা আমার অনুপ্রেরণা, বলছি সবারই থাকা উচিত, শুধু আমার না, সবার থাকা উচিত। তো ওদের অনুপ্রেরণায় কিন্তু আজ আমি চলছি। আদর্শ বলতে আমার স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বোস,
আগেই প্রথমেই বলেছি জীবে প্রেম প্রভুজি সেই জন সেবিছে ঈশ্বর, তো কাজ করা, লোকের জন্য কাজ করা। আর নেতাজি কি, আমাকে রক্ত দাও আমি তোমার স্বাধীনতা দেবো। তা আমরা তো রক্ত দিতে পারবো না, আমিও চাই না আমাকে কেউ রক্ত দেব, কিন্তু আমাকে ভালোবাসা দাও, আমি ভালোবাসাটা চাই। তো ভালোবাসার বিনিময়ে, আমাকে যদি ভালোবাসা দেয় তার বিনিময়ে আমি অনেক কিছু করতে পারি সমাজের জন্য। আমাকে যদি এতটুকু কেউ ভালোবাসা দেয় তার বিরুদ্ধে, তার পরিণামে এতটুকু দেব। ক্ষমতা তো আমার নেই, আর ক্ষমতা নেই বলেই বোধহয় এই ইচ্ছে আমার আছে। যাদের ক্ষমতা আছে কাজ করার ইচ্ছে থাকে না, আর আমার ক্ষমতা নেই বলেই হয়তো আমার সেটা আছে। আর যদি বলুন যে এই যে অনুপ্রেরণা, তার পেছনে আর একটা কথা আছে, যে কোনো পুরুষের যে তার একটা লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে একজন নারীর কিন্তু সহযোগিতা খুব বেশি প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। সেটা আমার স্ত্রী। কারণটা হচ্ছে গিয়ে যে এই দীর্ঘদিন যে কাজ করলাম সমাজে থেকে, আমি বাইরে চলে যাই, যেমন সর্বভারতীয় সম্পাদক, আর আসাম রাজ্যের তো আমি দীর্ঘদিন থেকেই সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক। দুটো ছেলে, মা বাবা ঘরে আছেন, আমরা যৌথ ফ্যামিলি। হ্যাঁ, আমরা কিন্তু যৌথ, আজকেও আমরা এক জায়গায় খাই। আমরা 3 ভাই 2 বোন, আমাদের কিন্তু এক বাড়িতে এক জায়গায় এক ডেকে খাওয়া এখনো আছে। এটা শিলচর শহরে যাই না, কয় বাড়িতে দেখা যাবে, কিন্তু আমার বাড়িতে এখনো আছে। আমি তো এদের সব কিছু ছেড়েই চলে যেতাম বাইরে, কি সংগঠনের কাজ, অ্যাসোসিয়েশনের কাজ। তো আমার স্ত্রী কিন্তু কোনোদিন বাধা দেন। দুটো ছেলে আজকে ইঞ্জিনিয়ার হয়েছে, বাবার জানি না কতটুকু ভূমিকা আছে, কিন্তু মার সাংঘাতিক ভূমিকা। তো আমি বললাম যে কোনো পুরুষের ক্ষেত্রেই একজন মহিলার খুব বেশি ভূমিকার প্রয়োজন, সেটা আমার স্ত্রী। আমার মা বাবা প্রথম, স্বামীজি, নেতাজি, তারপর আমার স্ত্রী। এবার জানতে চাইবো যে এই যে আপনি এতদিন চাকরি করলেন, কর্মচারীদের জন্য এত 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 করলেন বলবো না, এখন আপনি করে যাচ্ছেন, তো সেই জায়গায় আপনি কি মনে করেন আপনার সাফল্য কোথায়, এবং সেই জায়গায় একটা দুঃখের জায়গাটাও রয়েছে, সেই জায়গাটা যদি আপনি একটু তুলে ধরেন আমাদের দর্শক শ্রোতাদের জন্য। সফল বলতে বলবো, আমি তো সফল, আমি বলি যে আমি একজন সফল রাজ্য সরকারি কর্মচারী, এবং এই ভারতবর্ষের আজকে আমি সিনিয়র সিটিজেন, এবং সফল সিনিয়র সিটিজেন আমি মনে করি। কারণ আমি যে কাজ করেছি, যে স্তরে আমি কাজ করেছি, এই যেখানেই আমি গিয়েছি, যে জায়গাতে কাজ করেছি, আমি সব দিক থেকে অনুপ্রেরণায় পেয়েছি। ঠিকই আছে, ও জায়গাতে আমি আজকে যে বললাম যে আমাকে, আমার যেদিন রিটায়ারমেন্ট, আমি জানি না, আমাকে রিটায়ারমেন্টের পরে গাড়ি দিয়ে নিয়ে আরেকটা অফিসে বসাচ্ছি, যে আমি বললাম ওটা কি, যে ওটা আপনার জন্য না, আমাদের জন্য। এটাই তো আমার সফলতা, এটাই প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তিটা কি আছে বলুন না। আর আমি যখন ইয়েতে গিয়েছিলাম, সাসপেনশনে ছিলাম, বললাম এই যে সমাজের কাজ করতে গিয়ে কর্মচারীদের দাবি নিয়ে গেলাম, যখন সাসপেনশনে ছিলাম, ঠিক সেই 8 মাস যখন কর্মচারীরা, তাদেরও বেতন কম, আমি অর্ধেক পাচ্ছি, আর তারা মিলে তাদের বেতন থেকে তুলে এনে বাকি অর্ধেকটা আমাকে দিচ্ছে। এটা কি সফলতা? এর থেকে বড় সফলতা কি হতে পারে? আর দুঃখের জায়গাটা হলো এই যে এত কাজ করার পরও যাদেরকে বোঝানোর জন্য আমরা কাজ করছি, যারা বুঝতে পারলে আমাদের বক্তব্যটা কি, ঠিক আমরা বুঝাতে পারছি কিনা আমরা জানি না, হয়তো এই জায়গায় ফেল করছি, যে আমরা যে আমাদের বক্তব্যটা যাদেরকে বুঝাতে চাইছি, ওরা যেন বুঝেও না বুঝার ভান করে। আজকে যখন বিজেপি সরকার, আমরা দেখেছি কংগ্রেস সরকার যখন ছিল, তখন যখন আমরা আন্দোলন করতাম, এই যে বিজেপির নেতৃবৃন্দ, বিজেপির যারা নেতৃবৃন্দ ছিলেন, আজকে যারা মন্ত্রীও আছেন, তারা আমাদের আন্দোলনকে সমর্থন করতেন। ঠিক আছে, এই একেবারে মানে আপনার 100% সঠিক পথে আপনারা চলছেন, এটা দরকার। এই বেতনে সরকার জনগণ চলতে পারেন না, সরকারের বেতন আরও বাড়ানো দরকার। সবাই গেছেন, আজকে তারা মন্ত্রী আছেন, কেউ এমএলএ আছেন, সবাই আমাদের আন্দোলনের পাশে গিয়ে সাহায্য করেছেন। বা আজকে এই যারা সরকার পরিচালিত দলের যারা নেতাকর্মীরা, আজকে যারা এরাই নেতা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এরা যখন সরকারে গেল, যারাই বলেছে কিন্তু একদিন যে এটা করুন, আমরা পাশে আছি, সরকারে গিয়ে তারা কিন্তু ঠিক তার যে ওই যে সরকারের গাইডলাইনটাই যেন আলাদা, তাদের গাইডলাইনেই চলে। যে আগের যে সরকার যে নিয়ম নীতিতে চলে গেছে, শ্রমিক কর্মচারীদের সারাশি আক্রমণ করা, শেষ করে দেওয়া, এরা যখন বিরোধী থাকে তখন পাশে থাকে, যখন তারা চলে যায়,
তখন দেখা যায় যে সরকারি আসলে প্রথমেই বলেছি যে গদি দখল করার পর দেখা যায় যে তাদের আসল চেহারাটা প্রকাশ পায়। এটাই দুঃখ যে জীবনে হয়তো আমরা এত কাজ করলাম, যাদেরকে বুঝাতে পারলে আপামর সমাজের শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের উপকার হবে, তাদেরকে হয়তো আমরা সঠিকভাবে বুঝাতে পারিনি। এটাই আমাদের দুঃখ। হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনদিন যদি আজকের যিনি উনি কিন্তু বিরোধী ছিলেন না, কারণ আজকে উনি কংগ্রেস সরকারের আমলে উনি ছিলেন মন্ত্রী, আজকে উনি মুখ্যমন্ত্রী। আমার মনে হয় আমার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাজের ধরন অন্য ধরনের। উনি যদি কোনোদিন বিরোধী নেতা হন তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন জনগণের দুঃখটা কী, তখন ঠিক সঠিকভাবে তুলতে পারবেন। কারণ এদের মতো মানুষই বিরোধী হওয়া দরকার। বিরোধী দলের ভূমিকাটা যদি সঠিক না হয়, সরকার যা ইচ্ছা তাই করবে, সরকার যা ইচ্ছা তাই করবে। তাই আমি মনে করি আমি আশা করি যে আসাম বা ভারতবর্ষের কারা সরকারে আসবে সেটা অন্য কথা, বিরোধী দল যাতে সঠিক হয়। বিরোধিতা যদি সঠিক না হয়, অন্যায়ের প্রতিবাদ যদি সঠিকভাবে না হয়, সঠিক সময়ে না হয়, যৌথভাবে না হয়, এই যে আমি বললাম দুঃখ, আমরা যৌথভাবে যেন যৌথ মঞ্চ তৈরি করতে পারছি না। আপনি বলেছিলেন না একটা কথা আগে যে আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বাইরেও তো আরও সংগঠন আছে, বলেছিলেন না? তো আমি বাইরে বলে কিছু বুঝি না, হ্যাঁ, আমি বাইরে বলে কিছু বুঝি না, শেষ বলে কিছু বুঝি না। তো যারা বাইরের এদেরকে আমি আমন্ত্রণ করতাম যে আমরা চাই কি, আমরা নেতা হতে চাই না সমাজের কাজ করতে চাই? আমরা যদি সমাজের কাজ করতে চাই, নেতৃত্বের পরিচয়টা ছেড়ে দাও যে আমরা যৌথ হতে পারি, যারা আছে সব সংগঠন যৌথ হয়, দাবি তো এক, তাহলে দাবি যদি একই হয় তাহলে আমাদের একসাথে আসতে আপত্তিটা কোথায়? যেখানে সমাজের লাভ হবে। আর যদি নেতা হতে চাই তাহলে তো অন্য কথা, যে আমি ওই জায়গাতে নেতৃত্বটা হারাবো। আমার কিন্তু এই জায়গাতে আমাকে ডাকুক, যৌথ একটা মঞ্চ করুক, আমি আমার নেতৃত্ব ছেড়ে ওই জায়গাতে যাব। আমার নেতৃত্বের কোনো প্রয়াস নেই, আশাও নাই। আমি কিন্তু সমাজের কাজ করতে চাই। তাই আমার আরম্ভ হবে। তো 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 আমার জীবনেও জীবনে মানে শেষ বলতে কিছু নেই, যেখানে শেষ সেখান থেকে আরম্ভ। আপনি বলেছেন না ইচ্ছা, সেই ইচ্ছাটা আমার নতুনভাবে আমরা আরম্ভ করব আমি মনে করি। তো কবি ঠাকুরের একটা কবিতা, তার 4 পংক্তি আমি করেছি বলে শোনাচ্ছি আপনাকে, যে আরম্ভ শেষের একটা, যে শেষ কহে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তব অহংকার তবে। আরম্ভ হাসিয়া কয়, আরম্ভ কহিল ভাই যেটা শেষ হয় সেখানেই পুনরায় আরম্ভের উদয়। তো যেখান থেকে শেষ আমার 31 তারিখ শেষ হলো, সেখান থেকেই আমার আবার আরম্ভের উদয় হয়েছে। সেই আরম্ভটা কি হবে, কিভাবে হবে, সঠিক সময় আপনাদেরকে আমরা বলবো। আমি চাই আপনাদের সমর্থন, আপনারা যারা এখানে আছেন, আপনার সময় আমাকে দিয়েছেন এখানে কিছু কথা বলার সুযোগ জনগণের সামনে। শেষ তো তো আপনারা আমাকে যথেষ্ট সময় দিয়েছেন। আজকে আমি বিটিএন পরিবারের কাছে কৃতজ্ঞ যে আজকে আপনাদের এই বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় চ্যানেল আপনাদের, এই চ্যানেলে যে আমাকে বেছে নিয়েছেন আজকে আপনারা এবং সময় দিয়েছেন 2-4টা কথা বলার, যে নিজের ভেতরের কথাগুলো প্রকাশ করার যে একটা জায়গা আমি আজকে পেয়েছি, আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। এটা বলে আপনাকে বিশেষ করে জানি না আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি কিনা। যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারি তাহলে ক্ষমা প্রার্থী। না সত্যি আমরাও আজকে খুব আনন্দ বোধ করছি আপনার মতন একজন মানুষকে আমরা এখানে সর্বভারতীয় স্তরের আপনি একজন রয়েছেন আমাদের সাথে আজকে, এবং আমরা খুব ধন্য যে আপনি এত ভালো করে সেই কাজগুলোকে করছেন। কর্মচারীদের এই নিম্ন স্তরে গ্রাসরুট লেভেলের কাজগুলো কিন্তু অনেকজন করে না, সবাই উপরে কাজগুলো করে চলে যায়, যে গ্রাসরুট লেভেলের কাজগুলো আপনি করছেন। আর তা নিয়ে আপনি আজকে আমাদের সাথে কথা বলেছেন। আশা করি যারা দর্শক শ্রোতারা রয়েছেন, যারা শুনছিলেন আমাদের এই অনুষ্ঠানটা, দেখছিলেন এই অনুষ্ঠানটা, তারা নিশ্চয়ই খুব আনন্দ উপভোগ
উপভোগ করবেন আপনার মতন একজন মানুষকে আজকে পেয়ে, আপনার কথাগুলো শুনে। তো আজকের মতন আমরা অনুষ্ঠানটা এখানে বিদায় নেব। আমরা আশা করি আবারও আপনাকে আমরা পাবো, আমরা কথা বলবো, অবশ্যই পাবে, হয়তো বা অন্য ভাবে পাবে, অন্য রূপে পাবে, কারণ আমার আরেক নাম অরূপ, এই অরূপের রূপ হয়তো বদল হতেই পারে। ঠিক, ধন্যবাদ।